আজকে খেলা দেখতে বসার আগে আমরা সবাই মোটামুটি জানি যে স্টার্টার হিসাবে যারা মূল বিশ্বকাপ খেলবে তাদের প্রায় কেউ আজকে হন্ডুরাসের বিপক্ষে খেলবেন না। দু একজন খেললেও খেলতে পারে, অন্তত লিও মেসি খেলবে না, এটা আগে থেকে পুরোপুরি নিশ্চিত ছিল। কিন্তু খেলা শুরু হওয়ার খানিক পরে আমি দেখলাম মাঠে লিও মেসি খেলতেছে। কিরকম ভাবে দেখলাম, দেখেন ডান পাশ থেকে একটা ছেলে ওই লো গ্রাভিটিতে যেভাবে দৌড়ায় মেসি ওইভাবে দৌড়ালো, মানে একদম ওই মানে দ্রুত দ্রুত পা ফেলে বুলেটের মতো বল নিয়ে ঢুকলো, বলটা পায়ে আঠার মতো লেগে আছে, হাফ স্পেস কাভার করে একদম লেফট সাইডে চলে গেল, সেখান থেকে সে বল দিল বক্সে। এবং পুরোটা সময় জুড়ে আমি দেখলাম ওই যে ফাইনাল থার্ড জুড়ে মানে একেবারে সেই আগের মেসির মতো দৌড়াদৌড়ি। ছেলেটা সিমিওনে, গুইলিয়ানো সিমিওনে। এই ছেলেটা সম্পর্কে আমার খুব উচ্চ আশা, উচ্চ ধারণা আজকের আগ পর্যন্ত ছিল না। আমি বরং সিমিওনে পুত্রদের মধ্যে সবচেয়ে পছন্দ করি জিওভান্নিরে। কিন্তু আমার সবসময় দুর্ভাগ্য মনে হয় যে জিওভান্নি কেন খুব বেশি ব্রেক পাচ্ছে না। গুইলিয়ানোরে নিয়ে আমার একটু আপত্তি থাকে সবসময় যে ওর অ্যাপ্রোচটা ঠিক আর্জেন্টিনার ওই রাইট সাইডে খেলে ওই বিউটি দেখানোর মতো না। ওটা বরং আমার আলমাদার কাছে বেশি মনে হয়, নিকো পাজের কাছে বেশি মনে হয়। কিন্তু আজকে ছেলেটা দেখায় দিল যে কেন তাকে ভবিষ্যৎ মনে করা হয় বা কেন তাকে স্কালোনি দিনের পর দিন তার উপরে ইনভেস্ট করে যাচ্ছেন। সে আগেও ন্যাশনাল টিমে ভালো খেলছে, কিন্তু আজকের মতো বিউটিফুল খেলতে দেখি নাই আমি তারে। আজকে সে কতটা ভালো খেলছে এটা আপনি স্কোর দেখে বুঝতে পারবেন না। বড়জোর রেটিং দেখে বুঝতে পারেন, বড়জোর না, রেটিং দেখলে পুরোপুরি বুঝতে পারবেন। একমাত্র খেলোয়াড় যে ৮-এর উপরে রেটিং পাচ্ছে, গুইলিয়ানোর আজকের রেটিং ছিল ৯, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। সেটাও একটা গোল করার কারণে না, পুরোটা সময় সে মাথায় রাখছে। এবং হন্ডুরাসে ওই থার্ড দাঁড়াইতেই দেয় না সে। অবশ্যই লেস অলসো বড় একটা ব্যাপার। সব মিলে আর্জেন্টিনার এই বিকল্প ফরওয়ার্ড, বিকল্প মিডফিল্ড সব কিছু মিলে লিওনেল স্কালোনি নিশ্চয়ই একটু সন্তুষ্ট থাকবেন, নিশ্চয়ই একটু স্বপ্ন দেখবেন। যদিও এই লোকটার এখন রাতের ঘুম হচ্ছে কিনা এ নিয়ে সবাই আমরা খুব দুশ্চিন্তায় আছি। যে হেলথ ক্যাম্প হয়ে গেছে আর্জেন্টিনার শিবিরটা, হঠাৎ করে ফ্রম নো হায়ার দুশ্চিন্তায় ভুগতেছে সবাই একগাদা অন্যান্য খেলোয়াড়দের নিয়ে, ইনজুরি নিয়ে। তার মধ্যে ফ্রম নো হায়ার বালের ইনজুরিতে পড়ে প্র্যাকটিসে একদম বিশ্বকাপ শেষ হয়ে গেল, বাদই পড়ে গেল। তার বদলে কে আসবে এখনো আমরা জানি না। সেন্সিরে নেওয়া হবে নাকি একদম স্কোয়াডের বাইরে থেকে কাউরে নেওয়া হবে এখনো পর্যন্ত এএফএ কিছু জানায় নাই। যদি বাইরে থেকে কাউরে নিতে হয় তাহলে ফিফার পারমিশন লাগবে। যাই হোক, এসব দুশ্চিন্তা নিয়েই এখন চলতে হচ্ছে। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে স্বপ্নটা থেকে গেল, নানাভাবেই স্বপ্নটা এই বিকল্প মিডফিল্ড, বিকল্প ফরওয়ার্ড দেখালো। সেটা নিয়ে একটু আলোচনা করি। মানে শঙ্কার কথা তো সবসময় বলবো, তার পাশাপাশি আজকে কীরকম স্বপ্ন দেখালো এই নতুন সেট আপটা, মানে নতুন সেট আপটা বেঞ্চ সেট আপটা, সেটা একটু বলি। শুরুতে আমি একটা জিনিস একটু ক্লিয়ার করি। আমাকে অনেকেই কমেন্ট করেন যে আপনি কি শুধু আর্জেন্টিনা নিয়ে কথা বলবেন? ব্রাজিল, পর্তুগাল, অন্যান্য দলও তো বিশ্বকাপ খেলতেছে। এখানে ক্রাইসিসটা দেখেন, ক্রাইসিসটা হচ্ছে যে আমি তো এই কনটেন্টগুলো করি ইন্ডিভিজুয়াল হিসাবে, সাংবাদিক হিসাবে না। ফলে আমার এত বেশি শারীরিক শক্তি বা ক্ষমতা কোনোটাই নাই যে আমি অনেক কিছু ফলো করতে পারি। এমনিতেই বয়স হয়ে গেছে, শারীরিক ক্ষমতাও কমে আসছে, ফলে অনেক কিছু ফলো করতে পারি না। ইভেন আর্জেন্টিনার ক্ষেত্রেও আপনারা দেখছেন আমি রামরে শ্যাম বলে ফেলি, মানে এর নাম ওর জায়গায় বলে ফেলি। আমি একটু তরুণ খেলোয়াড় হলেই নাম গোলায় ফেলি, পজিশন গোলায় ফেলি। ফলে না দেখে একেবারে না বুঝে কোনো কিছু নিয়ে কথা বলা খুব কঠিন। এই তরুণ তরুণ খেলোয়াড়ের দল সবগুলো, পর্তুগাল বলেন, ব্রাজিল বলেন, এসব জায়গায় আমার চেনা লোক কজন যে আমি ওদের নিয়ে আন্দাজে বিশ্লেষণ করতে পারবো। এই যে আজকে ব্রাজিল জিতলো, কেমন করে জিতছে আমি এখনো পর্যন্ত দেখি নাই। আমাকে
পুরো ম্যাচটা দেখতে হবে। অবশ্যই ব্রাজিলের আজকের ম্যাচটা নিয়ে আমি কথা বলবো, সেটা সন্ধ্যায় না পারলেও কালকে সকালে কথা বলবো। সেটা দিয়ে আমি একটু আনচেলত্তিকে বুঝতে চাইবো। কিন্তু তার আগ পর্যন্ত তো আমি বলতে পারতেছি না, তাহলে আর্জেন্টিনা নিয়ে বলতেছেন কেন? আর্জেন্টিনা নিয়ে যেহেতু সার্বক্ষণিক কাজের মধ্যে থাকি, আমি আর্জেন্টিনা নিয়ে বিভিন্ন রিসার্চ করতেছি, তারপরে ওদের খেলা মিস করি না। আসলে ওইটাই একমাত্র বিনোদন আছে জীবনে। এইজন্য আর্জেন্টিনা নিয়ে বলতে পারি, এটা সহজ হয়। এটা পক্ষপাত তো অবশ্যই আছে ভাই। পৃথিবীতে পক্ষপাত মুক্ত মানুষ কেউ নাই। আমি সবসময় বুক ফুলায় আমার পক্ষপাতের কথা সব জায়গায় বলি যে আমার পক্ষপাত আর্জেন্টিনার প্রতি। পক্ষপাত বলেই তাদের নিয়ে রিসার্চ করতেছি, পক্ষপাত বলেই তাদের খেলা ফলো করি, আর সেজন্যই তাদের নিয়ে বলাটা সহজ হয়। তা না হলে কোনো দল আর্জেন্টিনার চেয়ে অন্তত টপ ফেভারিট যে ৬-৭ টা দল, তারা আর্জেন্টিনার চেয়ে কম দাবি নিয়ে এই বিশ্বকাপ খেলতে আসছে। এটা ভাবার কোনো কারণই নাই। সবচেয়ে বড় দাবিদার তো ফ্রান্স, স্পেন এরা। এদের নিয়ে তো আমি এখনো কথা বলার মতো এই অবস্থায় যাই নাই। নিশ্চয়ই কথা বলব। ওকে, আর্জেন্টিনা নিয়ে বলি। আর্জেন্টিনা নিয়ে মূল যে আলোচনাটা এখন চলতেছে সব জায়গায়, সেটা হচ্ছে আর্জেন্টিনা ইজ নাও এ হেলথ কাপ। আর্জেন্টিনার এটা আসলে বিশ্বকাপ দল ঘোষণার আগে থেকেই। আমরা সে সময়ও বলছি, বিশ্লেষকরাও বলছেন যে স্কালোনিকে আসলে হয় আপোস করতে হতো, মানে সে যে টিম পছন্দ করে সেটার বাইরে একটু সাজায় টিম নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করতে হতো, নতুবা এটাই করতে হতো, এই যে হাফ ফিট খেলোয়াড়দের নিয়ে ওয়ার্ল্ড কাপে যাওয়া। এখন সে আপোস করে নাই, টিমে অনেকগুলো খেলোয়াড় হাফ ফিট। তাদের ফিটনেস ওই বিশ্বকাপের কোন পর্যায়ে কে পুরোপুরি ফিট হবে এটা এখন আমরা জানি না। এর মধ্যে স্টার্টারদের কারোরও প্রবলেম আছে। ইভেন লিও মেসির একটু প্রবলেম আছে, এমি মার্টিনেজের প্রবলেম আছে। তাদের প্রবলেমগুলো এরকম না যে তারা কোনো খেলা মিস করবে। তাদেরকে সতর্কতার জন্য সেফ রাখা হয়েছে। ইভেন এত কিছুর পরেও পরশুদিন না তার আগের দিন এএফএ তো প্রতি মিনিটে ভিডিও দিচ্ছে ওদের প্র্যাকটিসের। তো তাতে দেখলাম যে খালি হাতে এমি কিপিং করতেছে। ওই ইনজুর্ড হাতটা পেছনে দিয়ে এক হাতে কিপিং করতেছে, গ্লাভস ছাড়া। মানে এটা বোঝা গেল যে এমিরে নিয়ে কোনো দুশ্চিন্তা নাই। মেসিও ওয়েল ফিট, কিন্তু ওই একই জিনিস দেখলাম যে প্র্যাকটিসে যে জড়াজড়ি হুড়োহুড়ি হয়, ওটা শুরু হলো, মেসি একটু সরে গেল, সে ইঙ্গিত করলো তারে নিয়ে জড়াজড়ি আজকের মতো না করার জন্য। কারণ সে একটু সতর্ক থাকতে চাচ্ছে। এই সময়টা সতর্ক থাকার সময়। কারণ একটার পরে একটা দেখতেছে তো। ওই আগের দিনও বলছি যে এই ক্লান্তিকর মৌসুম শেষে সব দলই এই সময়ে একটা বিপদের মুখে থাকে। তার মধ্যে আর্জেন্টিনায় কত বছর ধরে ওইদিন বলছিলাম শুধু গত বিশ্বকাপের কথা, কে মনে করায় দিলেন ২০১৮তেও একই অবস্থা ছিল। এই কয়েক বিশ্বকাপ ধরে এটা বেশি সাফার করতেছে যে টিমটা সবসময় তাদের গুরুত্বপূর্ণ মেম্বারদের শেষ মুহূর্তে মিস করতেছে। গত বিশ্বকাপে লেস অলসো করে এদের মিস করছে। এবার বিশ্বকাপে নিকো পাজরে নিয়ে প্রচণ্ড সংশয় আছে। নিকো পাজ হচ্ছে লিওনেল স্কালোনির প্রাণভোমরা ছিলেন। এখনো বোঝা যাচ্ছে না যে সে আদৌ ফিট হবে কিনা নকআউটে। মলিনারে নিয়ে এখনো টেনশন আছে। ট্যাগলাফিকও টেনশনটা কাটায় উঠছে, আজকে ম্যাচও খেলছে, যদিও যেটা তারে নিয়ে আরেকটা টেনশন ফর্মহীনতা, সেটা দিব্যি বোঝা গেছে যে প্রবলেমটা রয়ে গেছে। সবচেয়ে আকস্মিক ইনজুরি হয়ে আসছে বালের দিকটা। বালের দিক ব্যাপারটা খুব মানে আপনি যদি স্টার্টারই ভাবেন, ফুটবল তো স্টার্টারের খেলেন না যে একাদশ নামায় দিলাম আর ওইটা দিয়েই চললো, তাহলে বালের দিয়ে আপনার শখ কম করবে, কারণ বালের দিয়ে তো স্টার্টার না স্বাভাবিক হিসাবে। কিন্তু স্টিল মানে যে ডিফেন্স লাইন, যে সিবি লাইন, সে সিবি লাইনে তো আপনি খুব নিশ্চিন্তে ভরসা করতে পারতেছেন না। জেনারেল ওটামেন্ডি নিশ্চয়ই আপনাকে ওই ভরসা দেবে না। তাহলে থাকতেছে কুটি রোমেরো আর লিসান্দ্রো মার্টিনেজ। এখন বালের যে কোনো সময় তো নামতে হইতেও পারতো, বালের নাই হয়ে গেল। বালের অলরেডি দেশের পথে। এখন তাহলে সেঞ্চুরি আনতে হবে বা অন্য কেউ আসবে, এটা একটা গোলমেলে পরিস্থিতি তৈরি হয়েছে। স্কালোনি সম্ভবত আরেকটা ছেলেকে চাচ্ছেন, ওর নাম ভুলে গেছি, ও এখনো আর্জেন্টিনায়। ও লোকাল ছেলে, 55-এ ছিল না, ও 55 জনের স্কোয়াড। এখন ওকে নিতে গেলে আবার স্পেশাল পারমিশন নিতে হবে। তো যাই হোক, সেসব চলমান প্রক্রিয়া চলতেছে। ডিফেন্স লাইন নিয়ে দুশ্চিন্তা বাড়তেছে ছাড়া কমতেছে না, বাড়তেই আছে। কিন্তু যেটা সুখবর সেটা হচ্ছে যে এই আর্জেন্টিনার তো আর্জেন্টিনাকে ভালো করতে গেলে তার ভালো করে হচ্ছে মিডফিল্ড এবং ফরওয়ার্ড। এটা হচ্ছে আর্জেন্টিনার মূল জিতে আসার অস্ত্র। অবশ্যই সিবি ফুলব্যাক গোলকিপার
এরা ভালো না করলে তো কোনো কিছু জেতা সম্ভব না, এরাই তো আসলে দুর্গ ঠেকায় রাখবে। তো গোলকিপার ঠিক আছে, মুসো খুব ভালো করতে পারে নাই, মুসো বেশ নার্ভাস মনে হলো। যাই হোক, আমরা ধরে নিচ্ছি যে এমি পুরোটা একাই সামলাতে পারবে, না হলে রুলই হয়তো সেকেন্ড বেস্ট হিসাবে নেমে যাবে। মুসোরে নার্ভাস মনে হয়েছে, আবার এমনও হতে পারে যে আরেকটু গেম টাইম পাইলে এটা কাটায় উঠবে। কিন্তু যে জায়গাটা পজিটিভ সেটা হচ্ছে যে লাতিন দলগুলোর মূল যে কোনো কিছু জয়ের স্বপ্নটা তৈরি হয় মিডফিল্ড আর ফরওয়ার্ড থেকে। সেটা অসাধারণ, অসাধারণ। দেখেন আজকে যে মিডফিল্ড খেলছে, স্বাভাবিকভাবে এই মিডফিল্ডের কেউ ইয়েতে থাকার কথা না, স্টার্টার হিসাবে ওয়ার্ল্ড কাপ খেলার কথা না। ফার্স্ট রাউন্ডে কাউকে কাউকে দেখতে পারেন, ফার্স্ট রাউন্ডে তো এবার আসলে প্র্যাকটিস ম্যাচের মতো, সেকেন্ড রাউন্ড থেকে মূল বিশ্বকাপ শুরু হবে। এর ভেতরে লেস অলসো তো তার স্ট্যান্ডার্ড, ক্রিয়েটিভিটি, পটেনশিয়াল এগুলো নিয়ে আমাদের কারো সন্দেহ নাই। গত ২২ বিশ্বকাপে সে ছিল লিওনেল স্কালোনির মূল প্রাণভোমরা। তারে মিস করছিল, কিন্তু সে যে কেন এটা সেটা সে আজকে প্রুভ করছে যে সে কি ক্রিয়েটিভিটি দেখাইতে পারে। একটু ভাগ্য পক্ষে থাকলে হয়তো দুটো গোলও পেয়ে যেত, একটা তো পোস্টে লেগে বারে লেগে ফিরে আসলো, আর একটা আস্তে মারলো বলে গোল হলো না। এছাড়া খুব ক্রিয়েটিভ খেলাই খেলছে, এমন না যে মানে একবারে সবার চোখ কেড়ে নিছে, কিন্তু যথেষ্ট ভালো খেলছে। ফলে সে ডিমান্ড করতেই পারে যে আমাকে একটা জায়গা দেওয়া হোক, যদি ৪ মিডফিল্ডার নিয়ে খেলা হয় তাহলে পারেদেসকে না নামায় আমাকে নামায়েন, আর একটু ক্রিয়েটিভ করেন। আমি আরেকটু বেটার আশা করছিলাম আলমাদার কাছ থেকে। আমি না আলমাদা ছেলেটাকে আরো ভালো দেখতে চাই। আলমাদা ছেলেটাকে আমি পরের ধাপ ব্রেক করতে দেখতে চাই। এটা আমার একটা ব্যক্তিগত পছন্দের কথা বলতে পারেন। ওই যে বারবার লো গ্র্যাভিটি বলি না, এই আর্জেন্টাইন খেলোয়াড় একটু খাটো মাটির সঙ্গে মিশে ওই যে দৌড়াচ্ছে, এটা একটা আলাদা বিউটি। এই বিউটিটা যারা দেখাইতে পারে তাদের প্রতি আমার একটা পক্ষপাত আছে। ফলে আলমাদা আরেকটু ভালো খেললে খুশি হতাম। আজকে ম্যাচটায় সে আরো ভালো খেললে খুশি হতাম। লাউতারো দুর্দান্ত খেলছে। মানে যদিও গোল করছে, একটা অ্যাসিস্ট করছে, স্ট্যাটিস্টিক্যালি সবচেয়ে ভালো খেলছে। মানে স্ট্যাটিস্টিক্যালি না, ওই স্কোর বোর্ডে সবচেয়ে ভালো তার নাম। কিন্তু আ যতটা ভালো খেললে সে জুলিয়ান আলভারেজরে চ্যালেঞ্জ করতে পারত স্টার্টার হিসাবে, তা আমার মনে হয় না করতে পারছে। সে কাজটা করছে গুইলিয়ানো সিমিওনে। আরে বাপরে বাপ! আনবিলিভেবল ফুটবল খেলছে, আনবিলিভেবল, আনবিলিভেবল। এই ছেলে স্কালোনিরে রীতিমতো বলে রাখলো যে আমাকে আপনার স্টার্টার হিসাবে খেলাতেই হবে। কোনো বিকল্প নাই। ওখানে আমি, আপনি বাকিদের কথা ভুলে যান। ওই জায়গায় আমাকেই স্পেস দিতে হবে। যেমন হচ্ছে সে, হ্যাঁ, আমি বলব না যে সে মেসি বা লেসোসো বা আলমাদার মতো প্রচণ্ড ক্রিয়েটিভ, তা না। কিন্তু ভাই ওই যে পেস এবং ওই যে স্পিড, ড্রিবল করার ক্ষমতা, ড্রিবল পাস, ওয়ান টাচে খেলার ক্ষমতা, এবং মানে ওই জায়গাটা পুরো শক্তি দিয়ে, এনার্জি দিয়ে নিয়ন্ত্রণ করা ওই ফাইনাল থার্ডটা, এটা অস্বাভাবিক রকমের ভালো। এবং এত থ্রেট তৈরি করে, এত থ্রেট তৈরি করে, ও যতবার ওই ডান পাশ থেকে ঢুকে যায়, এই ভেতরে ঢুকতে থাকে, ততবারই মনে হয় গোল হয়ে যাবে, কাউরে না কাউরে দিয়ে গোল করায় ফেলবে। এবং সে বল পাওয়ার অপেক্ষায় থাকে না, বল নেয়, বল উইন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে, মানে প্রেস করায়ও দুর্দান্ত। সে আসলে আমি বলবো যে এখন আসলেই লিওনেল স্কালোনির উচিত যে এই ছেলেটাকে নিশ্চিতভাবেই স্টার্টার হিসাবে খেলানো। সেক্ষেত্রে ফরওয়ার্ড আরও গতিশীল হবে, এবং ফরওয়ার্ড থেকে ওই যে প্লে মেকিং করা, সেটা উইং থেকে প্লে মেকিং করা, এই জিনিসটা আরও পাওয়ারফুল হবে। দুর্দান্ত পারফরমেন্স করছে, এবং দেখেন কি ক্লিনিক্যাল ফিনিশিং, সে লাউতারোর কাছ থেকে বলটা পেয়ে বক্সে যে ক্লিনিক্যাল ফিনিশ করলো, যে দুরূহ অ্যাঙ্গেল থেকে, যে দুরূহ অ্যাঙ্গেল থেকে গোলটা করলো, কি অপূর্ব, কি অপূর্ব। আমি নিশ্চিত আজকে দিয়েগো সিমিওনের জন্য খুব ভালো একটা দিন কাটতেছে। এরকম সুন্দর একটা পারফরমেন্স দেখার পরে ছেলের, লোকটা ছুটিটা ভালো কাটার কথা, সিজন শেষের সময়টা ভালো কাটার কথা। আরেকটা ছেলের কথা বলবো আমি, বার্কো। ও আজকে মিডফিল্ডার হিসাবে মাঠে নামছে, কিন্তু বার্কো তো মূলত ডিফেন্সিভ ওয়ার্ক রেটের জন্যই তাকে ইয়ে করা হয়,
রাখা হয়। যদিও সে স্টার্টার হিসাবে সুযোগ পাবে বা পায় তা না। কিন্তু তার তো একটা বড় কাজ হচ্ছে ডিফেন্সিভ ওয়ার্ক। সেটাতে সে কিন্তু বেশ ফাম্বল করছে। হ্যাঁ, আপনি যদি অফেন্সিভ ওয়ার্কের কথা বলেন তাহলে বার্কো অসাধারণ ছিল। ওই যে সিমিওনের যে অ্যাটাকগুলোর কথা বলতেছি বা বিশেষ করে লেস অলসোর যে ক্রিয়েটিভ ওয়ার্কগুলোর কথা বলতেছি, বেশিরভাগ ক্ষেত্রেই বার্কো ছিল উৎস। বার্কো অনেকটা উঠে এসে অনেক বলের উৎস ছিল। কিন্তু মুশকিলটা কি তাকে তো আসলে ডিফেন্সিভলিও খুব ভালো হতে হবে। সে যে জায়গাটায় খেলছে মিডফিল্ডের যে রোলটা তার, এই রোলটাতে সে বারবার নিজের পজিশন লুজ করতেছিল এবং এটা কাভার করতে পারতেছিল না। এবং সেটা ভুলটা করে তারপরে আবার মানে অ্যাটাকে যাচ্ছে। এই রোলগুলোতে যারা খেলে তাদেরকে তো আপনার অ্যাটাকেও যেমন অংশ নিতে হবে, ডিফেন্সিভ ওয়ার্কেও অংশ নিতে হবে। আপনি ওখান থেকে আপনার যে খেলোয়াড় তাকে যদি আপনার যে ম্যান তাকে যদি আপনি মিস করে ফেলেন, তাহলে তো এটা সিভির উপরে ভয়ানক একটা প্রেশার তৈরি করবে। এটার জন্য সে কিন্তু ফাউল করেও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। বার্কোর আরেকটু বেটার করলে বার্কো হয়তো ওই চ্যালেঞ্জটা পারেদেসকে জানায় রাখতে পারত। ইভেন ডি পলকেও জানায় রাখতে পারত যে আমিও ওই জায়গার জন্য ভালো দাবিদার। বার্কোরে খারাপ বলে বাতিল করে দিচ্ছি না, কিন্তু বার্কোর ডিফেন্সিভ ওয়ার্ক রেট মাথায় রাখলে হয়তো স্কালোনি আরও একটু চিন্তা মুক্ত হতে পারতেন। অ্যাজ তার ডিফেন্স লাইনের অবস্থা মোটেও ভালো না। ডিফেন্স লাইনের অবস্থা ওই লিসান্দ্রো আর কুটি ছাড়া এই মুহূর্তে ডিফেন্স লাইনে কারোর উপরে খুব ভরসা করা যাচ্ছে না, কারোর উপর না। তবে সবকিছুর পরেও আমরা স্বপ্নটাই মনে রাখি যে এই যে সুন্দর ফরওয়ার্ড মিডফিল্ডের যে স্বপ্নটা আমরা দেখলাম, এইটাই মনে রাখি। এটা অসাধারণ। অ্যালেক্সিস বা এনজো অল্প সময়ের জন্য মাঠে নেমে কি করছে বা তারা কিসের পটেনশিয়াল রাখে, কি পটেনশিয়াল রাখে সেগুলো নিয়ে আলোচনা না করে স্বপ্নটা আসলে এটুকুতেই শেষটা। দেখেন, আসলে এই যে স্কোয়াডের বাইরে থেকে স্কোয়াডস হিসেবে কয়েকটা খেলোয়াড় ইয়েতে আছে, ক্যাম্পে আছে। স্পার্স সাধারণত স্কালোনি বেশি রাখেন না, এবার অনেক রাখছেন। এবার ক্যাম্পে বোধহয় ৫-৭টা স্পার্স। স্পার্স বলে হচ্ছে যারা মূল স্কোয়াডের বাইরের খেলোয়াড়, একদম ৫৫ জনের বাইরের খেলোয়াড়, কিন্তু টিমকে প্র্যাকটিসে সহায়তা করার জন্য থাকবে। এটা স্কালোনি বেশি পছন্দ করেন না। এবার ইনজুরি জর্জরতার কারণে বেশি রাখছেন। কাপালদো আছে, এরকম বেশ কয়েকজন আছে। তার ভিতরে কয়েকটা ছেলের আজকে ইন্টারন্যাশনাল অভিষেক হয়ে গেল। এই ছেলেগুলোর কথা ভাবেন যে এরাও তো একটা স্বপ্ন। এরা বিশ্বকাপ খেলবে না, এরা নিকো একেবারে কালকেই যে এরা আর্জেন্টিনার শক্তি হয়ে যাচ্ছে তা না। কিন্তু এরা তো একটা স্বপ্ন নিয়ে এবার ইউএস ছাড়বে, যখন বাড়ি যাবে কে জানে, এমনও হতে পারে ওরা হয়তো খেলা দেখবে ইউএসএ বসেই। তো এরাও একটা এখানে থেকে খেলা দেখুক আর যেখানেই যাই করুক, এরাও একটা স্বপ্ন নিয়ে যাবে। সেই স্বপ্নটাও স্কালোনি ছড়ায় দিলেন। এই যে রিভার প্লেটের গোলকিপারটা মুসোর বদলে একটু সময় পোস্টের নিচে দাঁড়ালো। সে জানে যে আমার ন্যাশনাল টিমে কে কে কিপার, এমি মার্টিনেজ, রুলি, মুসো। তা সত্ত্বেও আমি আর্জেন্টিনা ন্যাশনাল টিমের জার্সি পরলাম, পোস্টে দাঁড়ালাম। বা এই যে আরান্ডা ছেলেটা, ও মানে ওর আর্জেন্টিনা জাতীয় দলে ডাক পাইতে এখন অনেক সময় লাগবে, মানে সিরিয়াসলি ডাক পাইতে। কিন্তু অভিষেক হয়ে গেল, তো এই যে স্বপ্নটা ছড়ানো, এই স্বপ্নটাই আসলে মূল স্বপ্ন। মাঠে ওই ছোট ছোট পারফরমেন্স, তারপরে ট্রফিমুখী কথাবার্তা, এগুলো তো থাকবেই। কিন্তু মূল স্বপ্নের জায়গাটা হচ্ছে এই যে তরুণদের মধ্যে, কিশোরদের মধ্যে বড় কিছু ছড়ায় দেওয়া। এই স্বপ্নটা আরো বড় হোক, আর্জেন্টিনার স্বপ্নটা দীর্ঘায়িত হোক, সেই প্রার্থনা রইল। সবাই ভালো থাকবেন।